কিন্তু এত কিছু আপনি বলেন, এতগুলো স্ট্র্যাটেজি আপনি মনে করেন, কিন্তু তারপরেও তো আপনারই দলে আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন বাইরের কথা ছেড়ে দিচ্ছি, আপনাকে তো আমি নাম বলছি না, উনিও যথেষ্ট প্রাজ্ঞ রাজনীতিবিদ, প্রাক্তন রাজ্যপাল ফিটার মিস্ত্রি বলেছিল। রেগে যাচ্ছেন না তো? ছেড়ে দিন। আরে দিলীপ ঘোষ রাগলে তো অনেক কিছু হয়ে যেত, রাগায় লোককে। আচ্ছা, লোকে আমার নামে বলে, আমি কারণ আমি বলি না, যদি বলি তো চামড়া ছাড়িয়ে দিই। চামড়াও ছাড়িয়ে দ্বিতীয়বার কোনোদিন বলবে না আমাকে সে। দিলীপ ঘোষ কোনো দায় নেই কারোকে সার্টিফিকেট দেওয়ার, ভালো মন্দ বল, কী দরকার আছে আমার? প্রশ্ন হচ্ছে যে বাইরের লোকরা যেমন আমাকে ভয় করে, পার্টির লোকও তো ভয় করে কিছু। কেন করবে, মানে কি ফ্যাক্টর আছে? সেটাই তো আপনি খুঁজে বার করতে, এটা আপনার দায়িত্ব। কেন ভয় করে তাহলে এটা বলুন। এই যে স্বার্থহানিকে সবাই ভয় করে। আমি বললাম যথাস্থিতি থাক, করে খাচ্ছি, ভালো আছি, ভালো আমি কাউকে থাকতে দেবো না। আমি নিজে ভালো থাকতে চাই না, কাউকে ভালো থাকতে দেবো না, সে যেই হোক, পার্টির ভিতরে হোক বাইরে হোক। আর আপনি জানেন ভালো করে। আরে মানে ঠাড়ে ঠাড়ে অনেক কথা বলছেন, কিন্তু একটা কথা স্পষ্ট বলুন তো, মেদিনীপুর আপনাকে ছাড়তে হলো কেন? কে পিছন থেকে ওই কাঠি কেন ছেড়েছি সেটা আমার দেখার কাজ নয়। কাঠি কেউ দিয়েছিল? আমি যেখানে রাজনীতি হবে আর কাঠি হবে না, এটা কিছু লোক রাজনীতি করেন কাঠি হাতে নিয়ে সবসময় থাকেন, সুব্রত মুখার্জি বলতেন। তো কাঠি ছাড়া রাজনীতি হয় নাকি? আর সে কাঠি ভাঙতে পারলেন না, সব কিছু নিয়েই আপনাকে এগোতে হবে। আমি কখনো কারো সমালোচনা করিনি, কোনো পিছনে তাকাইনি। আমাকে যেদিন ঘোষণা করলো পরের দিন বর্ধমানে গেছি, আর আমাকে যতদিন ভোট চলছিল সবাই বলছে দিলীপদা মনে হচ্ছে খালি একটা উপনির্বাচন হচ্ছে পশ্চিমবাংলায়, কোথাও নির্বাচনই হচ্ছে না। কারণ মিডিয়া দেখুন, সোশ্যাল মিডিয়া দেখুন, বর্ধমানই আছে। তো সেইভাবেই ভোট লড়েছি প্রথম থেকে শেষ দিন অবধি। আমাকে পার্টি বলেছে, আমি ওখানেই উত্তর দেবো গিয়ে সব কিছুর। আমি কারো সমালোচনা করব না, যুক্তিতর্ক করবো না। আমি ভালো কি মন্দ, আমার সঙ্গে সুবিচার অবিচার হলো হবেই আমার সঙ্গে অবিচার, নাহলে রাজনীতি কিসের? বাড়িতে বসে থাকুন। দিলীপ ঘোষ কি বঙ্গ বিজেপির সুভাষ চক্রবর্তী? কোনোদিন গ্রামার মানবেন না আপনি? আপনার সঙ্গে আপনি যার সঙ্গে তুলনা করতে পারেন। আমি যেটা করি খোলাখুলি বলি, খোলাখুলি করি, আর লোকে এটা পছন্দ করে, নাহলে দিলীপ ঘোষ এখানে আসতো না আজকে। না, আজ কি দিলীপ ঘোষ বা সিনহা বা সরকার, চ্যাটার্জি সবাই একসাথে হাতে হাত ধরে লড়াইটা করে, আমরা যেভাবে চ্যানেলের জন্য টানা লাইভ করছি, ঠিক সেরকমভাবে আপনারা সবাই মিলে একসাথে হাতে হাত ধরে কি 26-এর জন্য লড়াইটা করবেন? দেখে নিন লড়াই হয় কিনা। লড়াইও হয়েছে, লড়াই চলছে তো, নাহলে পার্টি এগোচ্ছে কী করে? আজ 25টা সিট জিতবো এমনি বলে দিচ্ছি। যদি লড়াই না হতো, যদি ইনফাইটিং হতো টিএমসির মতো, এত সহজে ছেড়ে দেবেন? আরে মমতা ব্যানার্জিকে একদিন তো ছাড়তেই হবে, দুনিয়া ছাড়িয়ে দেবো নাকি? উনি ধরে রাখার কে? কত হনু চলে গেল অভিষেক ব্যানার্জি ইতিহাসে। সাবালক হতে দিন না। হ্যাঁ, হ্যাঁ, এখন নাবালক বলছে। রাজনীতিতে সাবালক হতে অনেক সময় লাগে। কিন্তু রাহুল গান্ধীর নাকি অনেক সময় লেগেছে, আপনি হলোই না তো এখনো সাবালক। রাহুল গান্ধী সাবালক হয়েছে? আচ্ছা দিলীপবাবু একটা কথা বলুন, এই যে মা আর বেটা মিলে একটা ভুসিমালের দোকান চালায়, বাড়িতে ভুসিমাল দোকান হয় না, মা বলছে বেটা একটু বসে আমি রান্নাটা করে আসি। রান্না করে মা এলো, ছেলে বলছে মা আমি স্নান করে আসি, তুমি একটু দোকানটা দেখো। এই তো কংগ্রেস পার্টি। না না, এগুলো যে বলছেন মা বেটা মিলে ভুসিমালের দোকান চালায়, মানে এগুলো বলার আগে মনে হয় না একবার এই যে এক্ষুনি ময়ূক বলছিল যে এইগুলো বলার পর তো আবার একটা চিঠি আসবে, মানে আপনি তো কখনো মানে মাঝে মধ্যে কিছু বলেন তারপর চিঠি চলে আসে। আসাটাও একটা পাবলিসিটি রাজনীতিতে। সবার আসে না, আপনাকে সাসপেন্ড করা হবে, আপনাকে ব্লক করা হবে, বাকিদের করেনি, সেটাই নিউজ। আপনি কি অবাধ্য ছাত্র ছিলেন ছোটবেলায়? ঘোষ যেটা বলে যে চিঠির ভয় থাকলে রাজনীতি করবো কেন? কেসের ভয় থাকলে নেতা হতে যাবো কেন? যারা জীবনে কেস খেলো না তারা জীবনে নেতাই হতে পারলো না, চামচাই থেকে গেল। কিন্তু আপনার অত্যাচারে দলের একজন প্রথম সারির সাংসদ, একজন কেন্দ্রীয় মন্ত্রী, তিনি নাকি আপনার অত্যাচারে দল বদলে তৃণমূল কংগ্রেসে বেস্ট 11-এ খেলার জন্য চলে গিয়েছিলেন। না না, আমি অত্যাচার করলে তো থাকতেই পারতো না, আমি সহ্য করেছি। সহ্য করেছেন? আজকে ওখানে দেখুন, আজকে ওখানে কোথায় আছেন বলুন? নাকি বেস্ট 11-এ খেলতেন, এখন তো নার্সারিতেও চান্স পান না। কার দম কতটা বোঝা গেছে। এখানে অনেক ফুটানি মারা যায়, কাঁধে করে রেখেছিলাম আমরা, এখন পায়ের দলানো হচ্ছে। আমার বন্ধু, আর বন্ধু থাকবে। আপনার বন্ধু বাবুল সুপ্রিয়, আমি দেখা হলে তার কুশল জিজ্ঞেস করি এবং করবো। আমি দিলীপ ঘোষ বন্ধুত্ব করে মারবে, জেনে রাখুন। দুজনে গান গান পুরনো সেই দিনের কথা না, আমি বললাম তোমার গানের রেকর্ড দাও, দিল আমাকে, গাড়িতে বসে শুনতাম যখন বন্ধুত্ব ছিল। এখন অনেকে চলে আসেন ভুল করে রাজনীতিতে, ওটা ওর জায়গা নয়। কিন্তু আমি একটা জিনিস বুঝছি না, রাজনীতির ওর জায়গাই নয়, ঢুকে পড়েছে। অনেকেরই তো জায়গা নয়, তারা রাজনীতি করে। সারা যেমন ধাক্কাধাক্কি করলেন, আপনি বলুন, আপনি কি রাজনীতিবিদ ছিলেন? অনেকে বিয়ে করে ফেলে, বুঝলেন তো, সারা জীবনটা কেটে গেল কি করে, 50 বছর জানতেই পারলো না সংসার কি করলো যে।
কিন্তু শেষ কেটে কেটে গেলো, বিয়ে হয়ে গেল, সংসার করলো, কি সংসার করছে নিজেই জানে না। আছে কিনা বলুন, এরকম লোক পাড়ায়। তা আপনি যে বিয়ে করেন সেটা কি এরকম দেখে শিখে? গুতগতি করতে করতে সারা সংসার চলে গেল। আপনি যে বিয়ে করেন সেটা কি দেখে শিখে না ঠেকে শিখে? দেখি আর মজা নেই। আপনি কি অবাধ্য ছাত্র ছিলেন, তাই জন্য এই কাজগুলো তো সাধারণত অবাধ্য ছাত্র, অবাধ্য আমি কোনোদিন দুষ্টু নেই। ছেলেদেরকে মনিটর বানিয়ে দেওয়া কিন্তু হয়। আমি ছোটবেলা থেকে আমার বন্ধু বান্ধব থেকে আরম্ভ করে আমি মায়ের কাছে বেশি দিন থাকিনি। ছোটবেলায় মা ছাড়া হয়েছে, বাড়িতে থাকিনি। আচ্ছা, মা বাড়ি থেকেছি, বড় হয়েছে। আমার বন্ধু বান্ধব জিজ্ঞেস করবেন, পরিবারে আমার কে কে আছে? এটা মাস্টার, অনেকে জানেনও না। আমার শিক্ষক, আমার যারা ভালো, সবাইকে জ্বালিয়েছি আমি, আর এখনো জ্বালাচ্ছি। মানে শেষ দিন পর্যন্ত জ্বালাবো। অ্যাকচুয়ালি হার জ্বালানি দিলীপ ঘোষকে, এটা কি বলা যায়? আপনি আমার সঙ্গে লোকে ভয়ে বন্ধুত্ব করে, নাহলে যারা কি না কি করবে। অনেক এমপি আছেন টিএমসি যারা পার্লামেন্টে নিয়ে এসে আমাদের বন্ধুত্ব করেছেন, সিনিয়র, আমি তার সম্মান করি, কিন্তু এখানে কোনোদিন কথা বলিনি তার সঙ্গে, কারণ দেখা হতো। আর এখন খুব বন্ধুত্ব। একজন এমপি তো স্পিকারের বিরুদ্ধে, স্পিকারের কাছে আমার কমপ্লেন করেছিল। কেন কেন কমপ্লেন করেছিল? কারণটা কি? ওই পেছনে লেগেছি, মানে কি বলে লবি দিয়ে হেঁটে যাচ্ছে, আমার বন্ধু, খুব বন্ধুত্ব, স্ত্রীকে নিয়ে এসে পরিচয় করাচ্ছে। তা আমি চলে যাচ্ছেন, আমি 4-5 জন আমরা বসে দাঁড়িয়েছিলাম, এই ফ্যাঁক মার একটু, মুর্দাবাদ মুর্দাবাদ নাম নিয়ে পড়েছি, কিচ্ছু বলেনি, চলে গিয়ে সোজা দেখা হলে বলছি তুমি বেটা বলে দিলে এতে। এটা তো খুব অন্যায়। মানে কেউ একজন এসেছেন এমপি, তার স্ত্রীকে নিয়ে তিনি দেখাচ্ছেন, সবার সঙ্গে আলাপ করছেন, আপনি হঠাৎ করে এমনি আলাদা করে স্ত্রীর সঙ্গে খুব ভালো ব্যবহার হয়েছে, কথা হয়েছে, ছবি তুলেছে, কিন্তু ওনাকে খেপাবার জন্য আমি করেছি, বলে এখানে তো পাইনি, ওখানে পেয়েছে, চলো। এই যে আমরা কথা বলতে দিতাম না, যে আমাদের যাকে টিকিট দিল না, ও আমাকে দেখা হলো তুমি আমার দাদা, কিন্তু ওকে কথা বলতে দেবো না পার্লামেন্টে, চিৎকার করে। আরও কজন কি আছে, একদম কথা বলতে দিন আমরা, তুমি ওখানে যাবে আর আমি ওখানে ছেড়ে দেবো, এটা দিল্লি, তোমাদের কথা বলতে দেবো না। আচ্ছা, এবার যেরকম কেন্দ্র পরিবর্তন হয়ে গেল, কেউ তারপর দিলীপ ঘোষ, আপনি বলছেন আপনি কনফিডেন্ট, এবং ন্যাচারালি আমাদের সমীক্ষা তো তাই আসছে, কিন্তু এরপর যদি এমন হয় কি আচ্ছা দল ডিসিশন নিল কি ঠিক আছে দিলীপ ঘোষকে এই নির্বাচনে আমরা লড়ানোর জায়গাতেই রাখছি না, সবকিছুর জন্য দিলীপ ঘোষ প্রস্তুত, বেশি দায়িত্ব হলেও আবার কম দায়িত্ব হলেও, থাকলো ঝোলা চললো ভোলা। এই তো নরেন্দ্র মোদী নিয়ে আসি যায়নি, কিছু নিয়ে আসিনি, কিছু নিয়ে যাবো না, আর কোনো বোঝা নিয়ে আমি বাঁচতেও চাইনি, বোঝা নিয়ে মরতেও চাই না। সেজন্য কি বিয়ে করেন? বিয়ে করার সুযোগ পেলাম না, আর কি করা যাবে, সবাই বিয়ে করতে পারে না। রাজনীতি যে কাজ নিয়ে আমি এসেছি সমাজের জন্য, এটাকে ওই হিসাবে আমি দেখি। আগে যে কাজ করতাম সেই কাজের মধ্যে আমার বেসিক লাইফস্টাইল, খাওয়া পড়া, জীবনযাত্রা কোনো পরিবর্তন করি না। আমি 40 বছর আগে ঘর বাড়ি ছেড়েছিলাম, তখন যা ছিলাম এখনও তাই আছে। যে কোনো জায়গায় যেতে পারি, থাকতে পারি, খেতে পারি, যে কোনো লোকের সঙ্গে বন্ধুত্ব করতে পারি, কিন্তু যে কোনো লোকের বাড়িতে গিয়ে আমি জোর করে খেতে পারি,